খুশি মনে বাসায় ফিরলাম। বাসায় গিয়ে কলিং বেল চাপলাম। আঙ্কেল দরজা খুলে দিলেন। তারপর আমার রুমে গিয়ে গিফটগুলো টেবিলের উপর রেখে ফ্রেশ হয়ে আসলাম। আমি মধুকে খোঁজার চেষ্টা করছি না, কেননা ও আমার বার্থডে সেলিব্রেশনের কাজে হয়তো বিজি আছে। কিন্তু রাত তো অনেক হলো, কিন্তু মধুর কোনো খোঁজ পাওয়া যায় না কেন? আঙ্কেলের কাছে গেলাম। আঙ্কেল, মধু কই? ও বাবা, আমি ভুলেই গেছি তোমাকে বলতে। তারপর আঙ্কেল যা বললেন তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি চলে গেল। আজ দুপুরে মধু আমাকে বলেছে ও তার আজ এক ফ্রেন্ডের জন্মদিন, তাই তার ওখানে যেতে হবে, ফিরতে লেট হবে। তোমাকে বলেনি? না তো। আচ্ছা, কার জন্মদিন গেছে? নাম কি? কি যেন বললো। ও হ্যাঁ, সুভাষ নামের এক ফ্রেন্ড। আঙ্কেলের কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কলিজাটা কেউ টান দিয়ে ছিঁড়ে ফেলতেছে। আজ আমার জন্মদিন, অথচ আমার বউ, আমার ভালোবাসার মানুষ, যাকে ছাড়া এক মুহূর্ত কাটে না, সে অন্য পুরুষের জন্মদিন পালন করতে গেছে। বন্ধুদের খুব গালি দিচ্ছি, কেন আমার জন্মদিন পালন করতে গেল। যদি ওরা জন্মদিন পালন না করতো তাহলে আমার মনে পড়তো না, আর এত কষ্ট পেতাম না। এইভাবে দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। রুমের মধ্যে পাইচারি করছি। আঙ্কেল খাওয়ার জন্য বলেছেন, কিন্তু আমি যাইনি। কি করে খাবো? খাবার হজম হবে না। রাত প্রায় 12টার দিকে মধু আসলো। মাথা ডলতে ডলতে রুমে প্রবেশ করলো। মধু, শোনো, তুমি কি শুরু করলে এসব? এত রাতে কোথায় ছিলে? কিছু বলছে না, সোজা বিছানায় চলে যাচ্ছে। আমি ওর কাছে যেতেই এক বিচ্ছিরি গন্ধ নাকে আসলো। তার মানে মধু নেশা করেছে। এখন যাই বলি না কেন, কোনো লাভ হবে না। ও বিছানায় গিয়েই ঘুমিয়ে পড়ল। আমি সারা রাত ঘুমাতে পারিনি। সকালে নামাজ পড়ে ছাদে পায়চারি করছি। কিছুক্ষণ পরে রুমে আসলাম। এসে দেখি মধু ফ্রেশ হয়ে বসে আছে। আমি যাওয়া মাত্র ও নাস্তা দিয়ে দিল। নাস্তা করে রুমে এসে বসলাম। তখন বললাম না, কারণ তখন আঙ্কেল ছিলেন, আর আমি চাই না আঙ্কেল এই ব্যাপারে কিছু জানুক। একটু পর মধু আসলো রুমে। হঠাৎ তার চোখ টেবিলে গেল। অনেকগুলো গিফট রাখা। এই গিফটগুলো কখন আনলে? আর আনপ্যাক করলে না কেন? নিশ্চুপ। ও বুঝেছি, আমার জন্য এনেছো বুঝি। এইগুলো না তোমার জন্য এনেছি, না আমার জন্য এনেছি। তো কার এগুলো? এইগুলো আমার বন্ধুরা দিয়েছে। হঠাৎ বন্ধুরা দিল কেন? কোনো স্পেশাল কারণ? বন্ধুরা যতই হারামি হোক না কেন, কখনো বেইমানি করে না। কি হয়েছে তো বলবা। এগুলো আমার বার্থডে গিফট, আমার জন্মদিনের উপহার। কাল তোমার জন্মদিন ছিল, আমাকে বলনি কেন? কাল সুভাষের জন্মদিন ছিল। আমারটা তেমন গুরুত্বপূর্ণ নয়, তাই বলিনি। সরি, আমি ভুলে গেছি। হঠাৎ খেয়াল করলাম ওর হাতে খুব সুন্দর একটি আংটি। কোথায় পেলে এই আংটি? সুভাষের জন্মদিনে আমাকে গিফট দিয়েছে। আমাদের বিয়ের আংটি কই? তুমি কি মনে করো আমি এই কম দামি আংটি পরবো? আমি ফেলে দিয়েছি রাস্তায়। ঠাস ঠাস কষে 2টা থাপ্পড় মারলাম। বিয়েকে কি খেলা মনে করো? যখন মন চাইবে করবে, যখন মন চাইবে তার সাথে ঘুরবে। আর আমাকে তোমার কি মনে হয়? এই কদিনে একবারের জন্যও কি আমাকে স্বামী মনে করছো? আমি জানি করনি। কেমনে করবে? নিজের স্বামীর বার্থডে রেখে অন্য পরপুরুষের বার্থডে পালন করে। আর যে আংটিটা ফেলে দিয়েছিলে, একবারের জন্য কি ভাবো নাই আমি কি করছি? তুমিও তো সেদিন দেখেছিলে। আমার আম্মু নিজ হাত থেকে খুলে সেই আংটিটা তোমাকে দিয়েছিলেন। আর কি বলেছিলেন? বলেছিলেন আংটিটা খুব যত্ন করে রেখো। এই দিলে তার প্রতিদান। হ্যাঁ, দিলাম প্রতিদান। তোর সাথে বিয়ের পর আমি কি পেয়েছি? কিছুই না। আর তুই কিছুই দিতে পারবি না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল তোকে বিয়ে করা। আমার জীবনটা নষ্ট করে দিলি। এই দেখ আংটি, এটা কোনো সোনার আংটি নয়, এটা হচ্ছে ডায়মন্ড, যা কখনো তুই চোখে দেখিসনি। এই টাকার কাছে হেরে গেল তোমার ভালোবাসা। যদি তোমার টাকাওয়ালা ছেলে দরকার ছিল, তখন আমাকে বিয়ে করলে কেন? তখন তো বুঝিনি এত কিছু। আজ টাকা থাকলে সব কিছু পাওয়া যায়। ভালোবাসাও পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। দেখো, এসব পাগলামি করো না। তোমার বোঝা উচিত, এখন তুমি একজন বিবাহিতা মেয়ে। আর মাত্র 1 বছর পর বাকি আছে আমার পড়ালেখা শেষ হবার। তারপর আমি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে যাব। একটা চাকরি করব, তোমার সব চাহিদা পূরণ করব। আমাদের সুখের দিন ফিরে আসবে। স্বপ্ন দেখতে থাকো, তোমার স্বপ্ন কখনো পূরণ হবে না। আর আমার স্বপ্ন প্রায় পূরণ হতে চলেছে। কেন হবে না? আর পূরণ হতে চলছে মানে? মানে খুব সোজা।
আমি সুভাষকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। কি? হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। তোমার মাথা ঠিক আছে মধু? তুমি কি বলছো? তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ, আমি সব বুঝেই বলতেছি। মধু, একটু বেশি হয়ে যাচ্ছে না তো? তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি বলে ফেলছো? না, আমি একটুও বেশি বলিনি। আর এভাবে তোমার সাথে আমার সংসার করা সম্ভব নয়। তাহলে কিভাবে সম্ভব? তোমার সাথে কোনোভাবেই সম্ভব নয়। তুমি আমাকে কি দিয়েছো? আমার কি চাহিদা পূরণ করেছো তুমি? কিছুই নয়। তোমার জন্য আমি আমার ফ্রেন্ডদের সামনে মুখ দেখাতে পারিনি। যেই সব ফ্রেন্ড কোনো দিন আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, আজ সেই ফ্রেন্ডরা আমাকে অ্যাভয়েড করছে। প্রকৃত বন্ধু কখনো নিজের বন্ধুকে ছেড়ে চলে যেতে পারে না। তারা দুঃসময়ে তার ফ্রেন্ডকে একা ছাড়তে পারে না। ওরা তোমার আসল ফ্রেন্ড না। আমার ফ্রেন্ডদেরকে নিয়ে কোনো ধরনের আজেবাজে মন্তব্য করবে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি এভাবে আমাদের সুখের সংসারটা ভেঙে দিও না প্লিজ। হ্যাঁ, সুখের সংসার। তোমার কাছে সুখের সংসার হলে আমার কাছে মোটেও সুখের না। আমি চাই তুমি আমাদের মাঝ থেকে সরে যাও। তুমি সরে গেলে আমি সুভাষকে বিয়ে করে ফেলবো। আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না। বাসা থেকে বাহিরে চলে ভার্সিটির হলে চলে আসলাম। কিরে বন্ধু, আজ হলে কি মনে করে? না, এমনিতেই তোদের সাথে আড্ডা দেওয়া যাবে তাই হলে চলে আসলাম। আজ এখানেই থাকবো। আরে এত খুশির খবর! ওরা সবাই যে যার মতো আড্ডা দিচ্ছে, আমি রুমে বসে সিগারেট টানছি। মন খারাপ? না, এমনিতেই ভালো লাগছে না। শোন, আমাদের কিছু লুকাইবি না, সব বল কি হয়েছে। আসলে বন্ধু, আমি বিয়ে করেছি, অনেক দিন হয়েছে। এ কথা শোনার পর ওরা আমাকে মারতে শুরু করলো। আরে আরে সবটুকু শোন, তারপর মারিস। তারপর সব বললাম। আমার কথা শুনে ওরা সবাই অবাক। বন্ধু, ফাইনাল পরীক্ষার ডেট দিয়ে দিছে, আগামী মাসে পরীক্ষা। আব্বে সালা, আমরা আছি টেনশনে আর তুই আছিস পড়া নিয়ে। আসলে সব ব্যাচে এরকম দুই একটা হারামি থাকে, যাদের সামনে আজরাইল আসলো বলবে একটু দাঁড়ান, এই টপিকটা শেষ করে দেই। কি করা যায় বন্ধু এখন? আমি ওকে খুব ভালোবাসি, আর মধু অন্য কারো হবে সেটা আমি মানতে পারছি না। প্লিজ তোরা কিছু কর। এক কাজ করি, কি? যার সাথে মধুর রিলেশন তাকে একটু ধুইয়ে দেয়। আইডিয়া খারাপ না। হঠাৎ ফোন এলো, দেখে আঙ্কেল ফোন করেছে। হ্যালো আঙ্কেল। হিমেল, তুমি যেখানেই থাকো না কেন, আল হারামাইন হসপিটালে চলে আসো। আঙ্কেল কি হয়েছে? মধু হাসপাতালে। এই কথা শোনার পর আমি দ্রুত হল থেকে বের হচ্ছি। কিরে, কি হয়েছে? কোনো সমস্যা? মধু নাকি হাসপাতালে। আমি গেলাম। যেতে যেতে 2 ঘন্টা লেগে গেল। আঙ্কেল কি হয়েছে মধুর? আমিও কিছু বুঝতেছি না, হঠাৎ মতো মাথা ঘুরে পুড়ে অজ্ঞান হয়ে গেল, তাই ডাক্তারের কাছে নিয়ে এলাম। ডাক্তার কি বলছে? এখনো কিছু বলেনি। আপনি রোগীর কি হন? জি, আমি বাবা হই, আর ও আমার জামাই। আমার মেয়ের কি অবস্থা? তাহলে আগে মিষ্টি খাওয়ান, মিষ্টি না খাওয়ালে কিছু বলবো না। দেখেন, এমনিতেই অনেক টেনশনে আছি, তার উপর আপনি মজা করছেন। প্লিজ বলেন মধুর কি হয়েছে? মধু মা হতে চলেছে। কি সত্যি? হ্যাঁ সত্যি। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। তারপর ডাক্তারকে মিষ্টি খাইয়ে আমি মধুকে দেখতে গেলাম রুমে। আঙ্কেল ওর পাশে বসে আছেন। মধুর মুখ থেকে বোঝা যাচ্ছে সে মা হওয়ায় মোটেও খুশি না। আমি রুমে যেতেই মুখ অন্যদিকে ঘুরিয়ে দিল। এখন কেমন আছো? ভালো। খুব আস্তে বলল। আঙ্কেল বসা, তাই ফর্মালিটির জন্য বলছে মনে হয়। ডাক্তার, মধুকে বাসায় নিতে পারবো? হ্যাঁ নিতে পারবেন, আর এখন থেকে মধুকে কোনো ধরনের কাজ করতে দিবেন না। জি অবশ্যই। তারপর আমরা মধুকে নিয়ে বাসায় আসলাম। রুমে যাচ্ছি, হঠাৎ বললেন, হিমেল, ডাক্তার কি বললো মনে নেই? জি আছে, মধুকে কোনো কাজ করতে দেওয়া যাবে না। তাহলে যে সিঁড়ি বেয়ে উপরে উঠবে, এতে মধুর কষ্ট হবে। যাও, কোলে করে নিয়ে যাও। জি আঙ্কেল। তারপর মধুকে কোলে করে রুমে নিয়ে গেলাম। এই কয়েকদিন মধু বাহিরে যায়নি। সুভাষ মাঝে মাঝে কল দিত। আমি কিছু বললে আমার সাথে ঝগড়া শুরু করে দিত।
আমি শুধুমাত্র আমার বাচ্চার দিকে চেয়ে এসব সহ্য করছি। দেখতে দেখতে আমার এক্সাম চলে আসলো। আমি লেখাপড়ায় ফোকাস দিলাম। নানা টেনশনের মাঝেও পরীক্ষাটা ভালোভাবে শেষ করলাম। আমাদের ডিপার্টমেন্টের সবাই ক্যাম্পাসে বসে আছি। সবাই বলল আজ এখান থেকে ঘুরতে যাব। চল ঘুরতে যাব, কিন্তু কোথায়? চল না জাফলং থেকে ঘুরে আসি। আজ রাত সেখানেই থাকবো, একটু মজা করব। এখন আর পড়ার প্যারাটা নাই। সবাই কি রাজি? এই আইনস্টাইনের বাচ্চা, তুই কি যাবি? আর হাতে কি? দেখছিস না হাতে বই আছে, তোরা যখন বলছিস তাই যাব। আর হল থেকে 2-2 বই নিয়ে আসি, ওখানে গিয়ে পড়বো। ভাই তোর পায়ে পড়ি, বই আনতে যাইস না। আজকের দিন বাদ দে, আমি কথা দিচ্ছি তোর কবরে আমি অনেকগুলো বই দিব। বন্ধু তোরা গাড়ি রিজার্ভ কর, আমি আর হিমেল আসছি। কি হয়েছে তোর আবার? আরে আমার এক গফরে কইছিলাম লাস্ট পরীক্ষার পর পার্কে দেখা করবো আর ঘুরবো। এখন হঠাৎ এই প্ল্যান হয়েছে, ওর সাথে দেখা করে চলে আসবো। তাইলে তুই যা, আমি গিয়ে কি করব? আরে তুই গেলে তাড়াতাড়ি চলে আসতে পারবো, নইলে ও আমারে আসতে দিবে না। তারপর ওর সাথে পার্কে গেলাম, দেখা করে চলে আসলাম। হঠাৎ আমার চোখ এক কাপড়ের দিকে গেল, এবং যা আমার চক্ষুগোচর হইল তাহা দেখিয়া আমার সমস্ত অঙ্গ শীতল হইতে শুরু করিল। মধু আর সুভাষ এক বেঞ্চে বসে আছে। বসে আছে বললে ভুল হবে, সুভাষ মধুর কোলে মাথা রেখে শুয়ে আছে, আর মধু ওর চুলে বিলি কাটছে। ছি মধু ছি, ও এতটা নিচে নামতে পারলো? ঘরে স্বামীকে রেখে বাহিরে অন্য পুরুষের সঙ্গে। আমার মাথায় আর কাজ করছে না, মাথাটা ঘুরে আসছে। আমার এই অবস্থা দেখে লিমন বলল, কিরে কি হয়েছে তোর? না রে কিছু না, মাথা ঘুরাচ্ছে। চল ডাক্তারের কাছে নিয়ে যাই। না ঠিক আছে, আমাকে হলে নিয়ে যা, গিয়ে রেস্ট নেই, এমনিতেই ঠিক হয়ে যাবে। হলে যাবি মানে? তোর কি বাসা নেই? আর জাফরাং ট্যুরের কি হবে? বন্ধু তোরা যা, আমি যেতে পারবো না। আজ শুধু এমনিতে ঠিক হয়ে যাবে। তারপর ভার্সিটিতে চলে আসলাম। বাস চলে এসেছে। আমরা যাওয়া মাত্রই ওরা বলল তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে যাচ্ছে। ওকে লিমন যা তুই, পরে দেখা হবে। পরে দেখা যাবে মানে? তুই আয় বলছি। তারপর ওদের জোরাজোরিতে বাসে উঠলাম। বাসের ভিতর সবাই গান গাচ্ছে, আড্ডা দিচ্ছে। আমি একদম পিছনের সিটে বসে মন খারাপ করে বাহিরের দিকে চেয়ে বসে আছি। কিছুই ভালো লাগছে না। বারবার মধুর এই কাহিনী চোখে ভাসতে লাগলো, আর গতদিনের এই কথাটা কানে 20 মন্ত্রের মতো জ্বালা দিতে লাগলো। তুই আমাদের মাঝ থেকে সরে গেলে আমি আর সুভাষ বিয়ে করে ফেলবো। এই কথার স্পষ্ট অর্থ দাঁড়ায় যে মধু আমার কাছে ডিভোর্স চাচ্ছে। কিরে নামবি না? সারা পথ তো একটি কথাও বলিসনি, এখন কি বাস থেকে নামবি না? এসব চিন্তা করতে করতে কখন যে জাফলং চলে এসেছি খেয়ালই করিনি। হ্যাঁ হ্যাঁ নামছি। আচ্ছা, তোর মাথা ব্যথা কমেছে? হ্যাঁ কমছে। তারপর আমরা সবাই জাফলং এর অপরূপ সৌন্দর্য দেখতে লাগলাম। প্রথমে মন খারাপ থাকলেও প্রকৃতির এই রূপ দেখে মনটা ভালো হয়ে গেল। সারাদিন অনেক ঘোরাফেরা করে বিকালে সবাই সিলেট আসলাম। আমি আর মধুদের বাসায় না গিয়ে সোজা আমার গ্রামের বাড়িতে চলে আসলাম। হুট করে বাড়িতে চলে আসায় আম্মু খুব অবাক হয়েছেন। আরে হিমেল, তুই আসার আগে বলবি না? না আম্মু, সারপ্রাইজ দিলাম। তা বৌমা কোথায়? মধুর কথা বলতেই মনটা খারাপ হয়ে গেল। ওহ আম্মু, ওর পরীক্ষা চলছে, তাই আসতে পারিনি। ও আচ্ছা, তুই এসেছিস, খুব ভালো হয়েছে। অনেকদিন হয়েছে বাড়িতে আসিসনি, সেই গেলে আর এখন এলে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে খেতে আয়। তারপর ফ্রেশ হয়ে এসে সবাই মিলে খাওয়া শেষ করে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুম তো আসছে না। বারবার মধুর এই কথাগুলো বুকের মধ্যে হাতুড়ির আঘাতের মতো আঘাত হানতে লাগলো। আমি কি করব এখন? মধুকে ডিভোর্স কি দিব? কিন্তু আমি যে ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু মধু তো আমাকে সহ্য করতেই পারে না। সে সুভাষকে ভালোবাসে। মনে হয় আমার থেকে মধু সুভাষের কাছেই বেশি সুখে আছে, তাই সে আলাদা হতে চাচ্ছে। হ্যাঁ, আমি মধুকে ডিভোর্স দিয়ে দিব। সুভাষের সাথে থাকলে মধু সুখী থাকবে, আর মধুর সুখ মানে আমারও সুখ। হঠাৎ আঙ্কেলের ফোন। হ্যালো আঙ্কেল। বাবা কোথায় তুমি? এত রাত হয়ে গেল, বাসায় আসলে না? মধুকে জিজ্ঞেস করলাম, সেও জানে না। কোথায় তুমি? আঙ্কেল আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে যাবে ভালো কথা, কিন্তু বলে যাবে তো? সরি আঙ্কেল, আমি আগামীকালকে চলে আসব। তারপর ফোন কেটে দিলাম। এখানে একটি জিনিস খুব পরিষ্কার যে মধু আমাকে মোটেও চায় না, না হলে একবারের জন্যও ফোন দিত। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই খেতে বসলাম। আম্মু আব্বু, একটা কথা বলবো। হ্যাঁ বল, কি বলবি?
আমার এইমাত্র অনার্স শেষ হয়েছে, আশা করছি রেজাল্ট অনেক ভালো হবে। এখন আমি মাস্টার্স করতে চাচ্ছি, সেটা বলার কি আছে? কিন্তু আমি একটা ডিসিশন নিছি কালকে রাত্রে। কি ডিসিশন? আমি মাস্টার্স দেশে করব না, বিদেশে করব। কি? কেন? প্লিজ আব্বু। তুই দেশের নামকরা বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়স, এখন তুই বাইরে গিয়ে কি করবি? আমার মনে হয় এখানে মাস্টার্স করলে ভালো হবে। আর তার উপর তোর বউ আছে, তুই বিদেশে চলে গেলে মধু একা থাকবে কিভাবে? আব্বু, মাত্র 2 বছরের ব্যাপার, না করো না প্লিজ। আর মধুকে আমি ম্যানেজ করব। আচ্ছা, যা ভালো বুঝস কর। ধন্যবাদ আব্বু। তারপর আমি সিলেটে আসলাম। সিলেটে এসে সোজা কোর্টে চলে আসলাম। কোর্টে এসে ডিভোর্সের অ্যাপ্লাই করলাম। তারা বলল কিছুদিনের মধ্যেই পেয়ে যাব। তারপর জার্মানিতে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে মধুদের বাসায় চলে আসলাম। কেমন আছেন আঙ্কেল? হ্যাঁ বাবা, ভালো। তুমি আসলে? জি, এই তো চলে এসেছি। মধু কোথায়? মধু ভার্সিটি গেছে। আচ্ছা, একটা কথা বলো তো, কি আঙ্কেল? মধু আর তোমার মাঝে কি কোনো ঝামেলা হয়েছে? আপনার এমনটা কেন মনে হলো? আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি তোমাদের ভালো কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, একজন আরেকজনের খবরও জানো না। আমার পরীক্ষা ছিল তো, তাই পড়াশোনায় একটু মনোযোগ দিতে হয়েছিল, তাই এমনটা হয়েছে। আচ্ছা যাও, ফ্রেশ হও। জি আঙ্কেল। তারপর ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি। কিছুক্ষণ পর মধু আসলো। আমার সাথে কোনো ধরনের কথা না বলে ওয়াশরুমের ভিতরে চলে গেল। আমি বিছানা থেকে উঠে ছাদে চলে আসলাম। মধুদের ছাদটা খুব সুন্দর। ছাদের উপর বাগান আছে, তার উপর একটা দোলনা আর বেঞ্চও রয়েছে। আমি ছাদে এসে দোলনায় বসে বসে দোল খাচ্ছি। দোলনাতে খুব ভালো লাগছিল, তাই হঠাৎ ঘুম চলে আসলো। যখন ঘুম ভাঙলো তখন দেখি সকাল হয়ে আছে আর আঙ্কেল সামনে দাঁড়িয়ে আছেন। তার মানে আঙ্কেল আমাকে ঘুম থেকে জাগিয়েছেন। ছাদে ঘুমিয়ে গেলে কেন? আঙ্কেল রাতে ছাদে এসে দোলনাতে বসেছিলাম, কিন্তু কখন ঘুম এসেছে বলতে পারিনি। তুমিও না, যাও ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে রুমে বসে আছি, তখন কাজের মেয়েটা এসে বলল আঙ্কেল ডাকছেন খাওয়ার জন্য। আমিও চলে আসলাম। নিচে এসে দেখি টেবিলে আঙ্কেল আর মধু বসে আছে। যাক, অনেক দিন পর মধুর সাথে খাবার খেতে পারবো। খাবার খাওয়ার সময় মধু একটা কথাও বলল না, আমিও কোনো কথা বলিনি। কেন জানি না, কথা বলতে ইচ্ছে করছিল না। মধু খাওয়া শেষ করে ভার্সিটিতে চলে গেল আর আমি রুমে চলে আসলাম। দুপুরের দিকে আমার ফোনে একটি মেসেজ আসলো। মেসেজ দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এত তাড়াতাড়ি আমাকে ভিসা ইন্টারভিউয়ের জন্য রাখবে। কালকে আমার ইন্টারভিউ, রাই আজই ঢাকা যেতে হবে। সব কাপড় প্যাক করছিলাম, তখন আঙ্কেল বললেন, কোথায় যাবে নাকি? জি আঙ্কেল, আমাকে ঢাকা যেতে হবে একটি ইন্টারভিউ দিতে। ফিরবে কবে? এই 2 দিনের মধ্যে ফিরে আসবো। যথারীতি ঢাকা গিয়ে ভিসা ইন্টারভিউ দিলাম। আমার সবকিছু ভালো থাকায় আর ইন্টারভিউ ভালো পারায় ভিসা হয়ে গেল। তারা বলল কালকের মধ্যে টাকা জমা দিতে পারলে 1 সপ্তাহের মধ্যে ভিসা পেয়ে যাব। আব্বুকে ফোন করে বললাম টাকা পাঠাতে। তিনি টাকা দেওয়ায় আমি ওই দিনই টাকা জমা দিয়ে দিলাম। পরের দিন গ্রামের বাড়িতে চলে আসলাম, কেননা কিছুদিন পর চলে যাব দেশ ছেড়ে, তাই পরিবারের সাথে কিছু সময় কাটিয়ে যাই। আম্মু আব্বুকে এই বিষয় মধু আর আঙ্কেল থেকে গোপন রাখার জন্য বললাম। বাড়িতে 4 দিন থাকার পর সিলেট মধুদের বাসায় গেলাম। ওখানে গিয়েও কাটিয়ে নেই কয়েকদিন। মধুদের বাসায় থাকতে লাগলাম আর ভিসার অপেক্ষা করতে লাগলাম। এভাবে আমার কষ্টময় দিন পার হচ্ছে। মধুর সাথে টুকটাক কথা হয়। মধু সবসময় সুভাষের সাথে ফোনে কথা বলতে থাকে। 8 দিনের মাথায় আমার ভিসা চলে আসলো। পরের দিন গিয়ে বিমানের টিকিট কেটে বাসায় ফিরলাম। কালই দেশ ছেড়ে চলে যাব, আব্বু আম্মুকে জানিয়ে দিলাম। সন্ধ্যাবেলা গিয়ে মার্কেট শেষ করে বাসায় ফিরলাম। রাতে বাসা থেকে বের হয়ে গেলাম। যাওয়ার আগে মধুকে এক নজর দেখতে ভুল করলাম না। ড্রয়ার থেকে পেন ড্রাইভটাও নিলাম। পরের দিন সকালে জার্মানির উদ্দেশ্যে পাড়ি জমালাম। পরের দিন সকালে মধু ঘুম থেকে উঠে আমাকে পেল না। অন্য সব দিন তো সকালে বাসায় থাকি, আজ কই গেল? মনে হয় ভার্সিটি গেছে, কিন্তু ভার্সিটি তো বন্ধ। গেল কোথায়? ধুর, আমি এত চিন্তা করছি কেন? যেখানেই যাক যাক, আমার কি। তারপর মধু ভার্সিটিতে চলে গেল। এদিকে আমি জার্মানিতে এসে আমি আমার ডোরে চলে আসলাম। রুমের জার্মান হচ্ছে রুম। আসলে দেশে থাকতে সবকিছু ম্যানেজ করে রেখেছিলাম, তাই ডোর পেতে কষ্ট হয়নি। আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি। দেশের কথা মনে পড়ছে। সবচেয়ে বেশি মনে পড়ছে মধুর কথা। ওর স্মৃতিগুলো মনে পড়ছে। মনে পড়ছে ওর সাথে কাটানো 6টি মাস। কেমনে পারলো ভুলতে এসব কিছু মনে করতে চাচ্ছি না। আপাতত এসব কিছু ভুলে গিয়ে আমার পড়াশোনায় ফোকাস দেই।
তাতেই মঙ্গল। 2-4 দিন রেস্ট নিয়ে ভার্সিটিতে ভর্তি হইব। এদিকে মধু সারাদিন সুভাষের সাথে ঘোরাফেরা করছে। আচ্ছা বাবু, আমরা বিয়ে করব কখন? এই তো বাবু, আর কিছুদিন পর। ওই কুত্তারের সাথে ডিভোর্সটা হয়ে যাক, তারপর আমি আর সুভাষ বিয়ে করে নেব। বাবু, আমি আর পারছি না। কতদিন এইভাবে দূরে দূরে থাকবো? তোমাকে আমার কাছে পেতে খুব ইচ্ছে করে বাবু। আমারও তো খুব ইচ্ছে হয়। তাহলে আমি এক কাজ করি, আমার আম্মু আব্বুকে তোমার বাসায় বিয়ের জন্য পাঠাই। না বাবু, এখন না। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না? আমি তোমাকে অনেক লাভ করি বাবু। তাহলে বিয়ের প্রস্তাব পাঠাবো কখন? বাবু, আমাকে 1 মাস সময় দাও। 1 মাস পর তুমি আর আমি বিয়ে করব, কিন্তু একটা শর্ত আছে। 1 মাস পর বিয়ে করব, এর থেকে খুশির খবর কি আর হতে পারে? হ্যাঁ, তোমার যা শর্ত আছে সব শর্তে আমি রাজি। তাহলে শোনো আমার শর্ত। আমাদের বিয়েতে কোনো ধরনের আয়োজন করা যাবে না, কাউকে জানানো যাবে না। আমি আর তুমি বিয়ে করব একটি কাজী অফিসে গিয়ে। এটা কেমন কথা? তুমি জানো না আমার বাবা কত বড় বিজনেসম্যান? পুরো দেশ জুড়ে তার অসংখ্য বন্ধু বান্ধব রয়েছে, আর আমি তার একমাত্র ছেলে হয়ে তাদের না বলে বিয়ে করলে কি হবে তুমি ভেবে দেখেছো? সব বন্ধু বান্ধবের সামনে আব্বুর মাথা কাটা যাবে। প্লিজ এমন করো না। সবাই তো চাই তাদের বিয়ে ধুমধামে হোক, সারা দেশ জানুক, আর তুমি লোকাচ্ছ কেন? আমরা আগে লুকিয়ে বিয়ে করব, তারপর কয়েকদিন পর অনুষ্ঠান করব। কিন্তু কেন? আমি উত্তর দিতে পারবো না, আমি চললাম। এই বলে মধু মন খারাপ করে সেখান থেকে বাসায় আসতে শুরু করলো। কিছুক্ষণ পর মধুর ফোনে একটা মেসেজ আসলো, আউ অ্যাগ্রি উইথ ইউ বেবি। মেসেজ পড়ে মধুর আনন্দ দেখে কে, কিন্তু হঠাৎ মনে পড়ল আমার পেটে তো হিমেলের বাচ্চা, আর আমি বিবাহিতা। এই কথা শুনলে সুভাষ কখনো আমায় বিয়ে করবে না। আজ একটা বিহিত করেই ছাড়বো। 2-3 দিনের ভেতরে বাচ্চা অ্যাবর্শন করতে হবে, আর খুব দ্রুত আমাকে ডিভোর্স পেতে হবে। মধু রেগে মেগে বাসায় আসলো। বাসায় এসে আমাকে খুঁজতে লাগলো। সারা বাসা খুঁজে আমায় পেল না, তাই রাগে শুয়ে পড়ল। সন্ধ্যার পর আঙ্কেল আসলেন। মধুমা, হিমেল কই? ওকে আজকে সারাদিন থেকে দেখছি না, কোথায় গেছে ও? বাবা, আমি জানি না তো কই গেছে। যাও এখান থেকে, আর হিমেল হিমেল করো না তো। আচ্ছা, যাচ্ছি। কি যে হলো ছেলেটার, কই যায় কোথায় যায় কাউকে কিছু বলে যায় না। আগে তো এমন ছিল না, সারাদিন বই নিয়ে বসে থাকতো, বাইরে খেলায় যেত, ও বলে যেত। আর এখন দিনের পর দিন বাইরে থাকে, কাউকে বলে না, ফোনও অফ করে রাখে। বিড়বিড় করে বললেন। মধু মাঝরাতে ঘুম ভেঙে গেল। মোবাইলে তাকিয়ে দেখে রাত 2টো, এখনো বাসায় ফেরেনি। একটু চিন্তা হলো মধুর। বাড়ি থেকে এসেছে 2 দিন হলো, তাই এখন তো বাড়িতে যায়নি, গেল কোথায়? এসব ভাবতে ভাবতে মধু হিমেলের নাম্বারে কল দিল, কিন্তু ফোন সুইচ অফ দেখাচ্ছে। তারপর মধু ঘরের লাইট জ্বালিয়ে পানি খাওয়ার জন্য টেবিলে গেল। পানি খেয়ে যখনই গ্লাস টেবিলে রাখতে যাবে, তখনই টেবিলের উপর একটি চিঠি চোখে ভাসলো। আজব, আমার রুমে চিঠি কে রাখলো? খুলে দেখি তো কি আছে চিঠিতে। মধু চিঠিটা খুলল। প্রিয় মধু, আশা করি খুব ভালো আছো, আর ভালো তো থাকবেই। ভালো থাকার জন্য তো আমাকে ছেড়ে সুভাষকে বুকে নিছো। তুমি যে এখন চিঠি পড়ছো, এই সময়ে আমি তোমার থেকে অনেক দূরে আছি, বহু দূরে। দোয়া করি সবসময় সুখে শান্তিতে আর হাসি খুশি থাকো সারা জীবন। আর একটি অনুরোধ তোমার কাছে, যদি তোমার ভিতর সামান্য পরিমাণ মানবতা থেকে থাকে, তাহলে আমার বাচ্চাটার যত্ন নিও প্লিজ। আর হ্যাঁ, কয়েকদিনের মধ্যে তোমার ডিভোর্স পেপার পেয়ে যাবে। ভালো থেকো। ইতি তোমার অবহেলিত স্বামী হিমেল। চিঠিটা পড়ে মধু যে পরিমাণ খুশি হয়েছে, সুভাষ বিয়েতে রাজি হওয়াতেও এত খুশি হয়নি। যাক, এতদিনে বজ্জারটা পিছু ছুটেছে। মধু চিল্লাই চিল্লাই হাসতেছে। মধুর হাসির শব্দ শুনে আঙ্কেল ঘুম থেকে উঠে মধুর রুমে গেলেন। কিরে, কি হয়েছে তোর? এত রাতে উচ্চস্বরে হাসছিস কেন? আব্বু, আজ থেকে আমি মুক্ত। হিমেলকে পিছু ছুটাতে পেরেছি। এখন মনের মধ্যে এক আলাদা অনুভূতি ফিল হচ্ছে। কি বলতে চাইছিস তুই? ওর সাথে আমি সংসার করতে অতিষ্ঠ হয়ে উঠেছি, তাই কিছুদিনের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে। আমাকে মারলে তুমি? হ্যাঁ, মারলাম। জন্মের পর কখনো তোর গায়ে হাত তুলিনি, আজ তুলতে বাধ্য করছিস তুই। যা চেয়েছিস তাই দিয়েছি, এটাই আমার সবচেয়ে বড় ভুল। তুই বিয়ে করা কি ছেলে খেলা ভেবেছিস, যে আজ ডিভোর্স হয়ে যাবে আর কাল আবার বিয়ে হয়ে যাবে?
আর তুই ভুলে যাস না, তোর ভিতরে আরো একটি প্রাণ আছে। কিছুদিন পর তুই মা হতে চলেছিস, আর এখন তুই এই সিদ্ধান্ত নিবি আমি ভাবতেই পারিনি। আব্বু, এত কিছু আমি শুনতে চাই না। আমি আগামী মাসে সুভাষকে বিয়ে করব, ব্যাস। এই সুভাষ আবার কে? যাকে আমি ভালোবাসি। তবে একটা কথা শুনে রাখ, তোদের ডিভোর্স হয়ে গেলেও তুই শুধু হিমেলকে আলাদা নয়, আমার থেকেও আলাদা হয়ে যাবি, কথাটা মনে রাখিস। এই বলে আঙ্কেল রাগে নিজের রুমে চলে গেলেন। আঙ্কেলের এত কথা শোনার পরও মধু তার সিদ্ধান্তে অনড়। পরদিন সে একটি হাসপাতালে গেল। আপনার কি সমস্যা? জি, আমি বাচ্চা অ্যাবর্শন করতে চাই। কয় মাসের? 6 মাসের। সরি, আমরা এসব পারবো না। আমরা ডাক্তার, কোনো খুনি হতে পারবো না। তারপর মধু ডাক্তারকে অনেক টাকার লোভ দেখিয়ে রাজি করিয়ে নিল। ঠিক আছে, আপনাকে কয়েকটি টেস্ট দিচ্ছি, এগুলো করান। ঠিক আছে। তারপর মধু কয়েকটি টেস্ট করলো। ডাক্তার মধুকে কিছু ওষুধ লিখে দিয়ে বলল, এই ওষুধগুলো খাবেন আর 2 দিন পরে আসবেন। ঠিক আছে ডক্টর। 2 দিন পর মধু হাসপাতালে যাচ্ছে। বারবার হিমেলের কথাটি মনে পড়ছে। আমার বাচ্চাটার যত্ন নিও। কিন্তু মধুর করার কিছুই নাই। সুভাষকে বিয়ে করতে হলে আমাকে অ্যাবর্শন করতেই হবে। মধু হাসপাতালে গেটের ভিতর ঢুকছে। তারপর ডাক্তারের কাছে গিয়ে সবকিছু শেষ করে মধুকে অপারেশন থিয়েটারের দিকে নেওয়া হচ্ছে। এমন সময় ঠাস ঠাস সুভাষ মধুর দুগালে 2টি থাপ্পড় মারল। সি মধু, সি, তুমি আমাকে এত বড় ধোকা দিয়েছো। তুমি আমার সাথে প্রতারণা করেছো। আমি ভাবতেই পারছি না। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি আমাকে ধোকা দিলে। তুমিই তো আমাকে প্রপোজ করেছিলে। হ্যাঁ, মানছি আমি তোমাকে প্রপোজ করেছি, তোমাকে পাওয়ার জন্য কত কিছুই না করেছি। তবে তুমি যে বিবাহিতা সে কথা আমাকে গোপন করলে। তার থেকে বড়, তুমি মা হতে চলেছো, তারপরও আমার সাথে প্রেম করতে রাজি হয়েছিলে। তুমি যে এত বাজে মেয়ে, আগে জানলে আমি কখনো তোমাকে ভালোবেসে আমার সময় নষ্ট করতাম না। নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন জেগেছে যে আমি এত কিছু জানলাম কি করে, তাই না? তাহলে শোনো, যে আব্বুকে না জানিয়ে আমি তোমার নষ্ট মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলাম, আর আজ তার জন্যই আমি বেঁচে গেছি। তুই যেদিন হাসপাতালে এসে তোর প্রেগনেন্সি টেস্ট করে বেবি অ্যাবর্শন করতে চাচ্ছিলে, সেদিন হঠাৎ করে আমার আব্বুর হার্ট অ্যাটাক হয়। আমি তাড়াতাড়ি তাকে এই হাসপাতালে নিয়ে আসি। আমার আব্বুকে ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে গেলে কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। ডাক্তার, আমার আব্বুর কি খবর? উনি ঠিক আছেন তো? আল্লাহর অশেষ কৃপায় এ যাত্রায় বেঁচে গেলেন, কিন্তু আবার হলে বিষয়টি খুব গুরুতর পর্যায়ে চলে যাবে। আর আপনি আমার কেবিনে আসুন। জি ডক্টর। তারপর আমি ডাক্তারের কেবিনে গেলাম। আপনার আম্মু আসেননি? উনি বেঁচে নেই। সরি ফর দ্যাট। আর শুনুন, এখন থেকে ওনাকে আর কোনো ধরনের টেনশন করতে দিবেন না। আপনার বাবার প্রচুর রেস্টের দরকার। সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন। জি ডক্টর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে চেয়ার থেকে যখনই উঠতে যাব তখনই একটি ফাইলের দিকে আমার নজর গেল। ফাইলের উপর লেখা ফাতেমা আক্তার মধু। মধুর নাম কেন? আমার মধুর আবার কিছু হলো না তো? ডক্টর, জি বলুন। এই ফাইলটা একটু দেখাবেন প্লিজ। সরি ফর দ্যাট, ওনার ফাইল আমি দেখতে পারবো না। এটি একটি প্রাইভেট কেস। প্লিজ ডক্টর, ও আমার হবু বউ। কিছুদিন পর আমরা বিয়ে করব। এই কথা শোনার পর ডক্টর আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে যা বলল তা শোনার পর আমার কান স্তব্ধ হয়ে গিয়েছিল। কিছুদিন পর বিয়েই যখন করবেন, তখন বাচ্চা অ্যাবর্শন করছেন কেন? কি বাচ্চা? বাচ্চা কোথা থেকে আসবে? আমি তো মাত্র একদিন শুধু কিস করেছি, এতে বাচ্চা কি করে? তারপর হাসপাতাল থেকে এসে তোমার খোঁজ নিয়ে সবকিছু জানতে পারি। আমার ঠিক ওই মুহূর্তে মনে হচ্ছিল তোমাকে খুন করে ফেলবো, কিন্তু করিনি। কেন জানো? কারণ তুমি সারা জীবন এভাবে নিজের পাপের অগ্নিগর্তে নিজে সারা জীবন জ্বলে ছাই হবে। আমি তোমাকে খুন করলে তুমি বেঁচে যেতে আর ফেসে যেতাম আমি এত বোকা না। আর আমি যেটা শুনেছি, তোমার হাজবেন্ড মনে হয় না তোমাকে আবার ফিরিয়ে নিবে। তোমার হাজবেন্ডকে অনেক খুঁজেছি তার কাছে সরি বলার জন্য, কিন্তু পাইনি। তাকে কখনো পেলে আমার পক্ষ থেকে সরি বলে দিও। আসি এখন, বাই। এই বলে সুভাষ চলে গেল। কি হলো, আসুন তাড়াতাড়ি।
ডাক্তারকে কিছু না বলে মধু কেঁদে কেঁদে বাসায় চলে আসলো। এখন আসি আমার দিকটায়। আজ আমি ভার্সিটিতে গেলাম। টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিকে চান্স পেয়েছি। ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করে আসলাম। ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে আগামী সপ্তাহে। 4 দিন বাকি আছে। আমি পড়াশোনার পাশাপাশি একটা জবও জোগাড় করে নেই। জার্মানিতে বেশ ইনকাম করার সোর্স আছে। বোঝা যাচ্ছে মাসে 1 থেকে 1.5 লাখের মতো ইনকাম করা যাবে। আমি বড়লোক হব, টাকা পয়সা গাড়ি বাড়ি করব। মধুকে দেখিয়ে দিব আমিও পারি। এসব ভাবতে ভাবতেই নেই নিজের বাসায় চলে আসলাম। ভার্সিটিতে গিয়ে একটা ফ্রেন্ড হয়েছিল, নাম তন্ময়। ওর বাড়ি হচ্ছে গুজরাট, ইন্ডিয়া। আমি বাসায় বিশ্রাম নিচ্ছি, তখনও ফোন দিয়ে বলল যে বাহিরে বেড়াতে যাবে। তারপর আমিও ওর সাথে চলে গেলাম বেড়াতে। নতুন দেশ, নতুন জায়গায় আসতে পেরে মনে খুবই আনন্দ বিরাজ করেছিল। এখানকার পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, অনেক ভালো লাগলো। রাতে বাসায় ফিরলাম। এদিকে মধু বাসায় এসে দরজা বন্ধ করে কান্না করতে থাকে। দুপুর থেকে রাত পর্যন্ত কান্না করতে থাকে। মধুর কান্নার আওয়াজ শুনে আঙ্কেল মধুর রুমের দরজায় নক করলেন। মধু দরজা খুলে দিল। কি হয়েছে? সারাদিন থেকে দেখছি কান্না করছো। আব্বু আমাকে মাফ করে দিও। কেন, কি হয়েছে? আব্বু আমি ছি ছি, তুই আমার নিজের মেয়ে হয়েও এসব করতে পারলে? প্লিজ আব্বু আমাকে ক্ষমা করে দাও। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ক্ষমা আমার কাছে নয়, হিমেলের কাছে চা। মধুর তাড়াতাড়ি ফোনটা বের করে হিমেলকে ফোন দিতে লাগলো, কিন্তু প্রতিবারই ফোন সুইচ অফ বলে। মধু হতাশ হয়ে পড়ে। আব্বু এখন কি হবে? হিমেলকে কি আমি পাবো না? আমি কি করে বলবো? তোর আগে ভাবা উচিত ছিল। কালকে ওর বাড়ি থেকে আসবো, তারা বলতে পারবে হিমেল কোথায়। এখন ভাত খেয়ে নে। কাজের মেয়ে মধুর টেবিলের উপর খাবার রেখে দিয়ে গেল। মধু খাবার খাচ্ছে না, শুধু কান্না করতেই আছে। এইভাবে কান্না করতে করতে রাত প্রায় 1টা হয়ে গেল। মধুর হঠাৎ মনে পড়লো আমার কথা, আমার বাচ্চাটার যত্ন নিও। যদি আমি নিজেকে কষ্ট দেই তাহলে আমাদের বাচ্চাও কষ্ট পাবে। পরে উঠে ভাত খেয়ে নিল। ভাত খেয়ে বিছানায় বসে আছে আর ভাবছে, আমি ওর সামনে কোন মুখ নিয়ে যাব? আমি ওর সামনে কখনো যেতে পারবো না। আমি ওর যে বিশ্বাস ভঙ্গ করেছি তা কখনো ফিরিয়ে আনতে পারবো না। এখন আমাকে নিজের কাছে ঘৃণিত মনে হচ্ছে। এতটা নিচে নামতে পারলাম আমি। এখন যদি আমি হিমেলের সামনে ভালোবাসা নিয়ে যাই তাহলে সেটা নিতান্তই হাস্যকর ছাড়া আর কিছুই নয়। আমি আমার ভুল বুঝে এখন ওকে ভালোবাসি, এটাও কখনো বিশ্বাস করবে না। আমি আর এই পৃথিবীতে থাকতে চাচ্ছি না। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমার পাপের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। তারপর মধুর ফ্যানের সাথে একটি শাড়ি বেঁধে নিজের গলায় পেঁচালো। মধু যে নেই নিজেকে ফাঁসি দিতে যাবে, তখনই নিজের পেটে থাকা বাচ্চার কথা মনে পড়ে গেল। আমি নিজে যদি একা হতাম তাহলে নিজেকে মেরেই ফেলতাম। আমি যে পাপী, আমার মরাটাই শ্রেয়। কিন্তু এই নিষ্পাপ বাচ্চার কি হবে? ও কি অপরাধ করেছে? আমার অপরাধের ফল আমার বাচ্চা ভোগ করবে কেন? এইসব চিন্তা করে মধু নিজেকে ফাঁসি দিতে পারল না। এখন মধু আর ঘর থেকে বাহির হয় না, সারাদিন ঘরের মধ্যে বসে থাকে, কখনো হাসি খুশি থাকে না। আমার বাড়িতে গিয়েছিল অনেকবার, কিন্তু আব্বু আম্মু আমার কথা কিছু বলেনি, কেননা তারা আমাকে প্রমিস করেছিল। এভাবে কেটে গেল আরো 3টি মাস। আজ মধুর ডেলিভারি হয়েছে। ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে মধু। মধু তার সন্তানের মুখ দেখেই খুশিতে কেঁদে ওঠে। মা মেয়ে দুজনেই বেশ ভালো আছে। মধু আর আগের ভার্সিটিতে যায় না। সে আমি যে ভার্সিটিতে পড়তাম সেই ভার্সিটিতে ট্রান্সফার হয়ে এসেছে। এখন সে ভার্সিটিতে ক্লাস করে। ভার্সিটিতে কোনো ছেলেদের সাথে কথা বলে না। আমার শেষ স্মৃতি মেয়েটিকে নিয়ে বেঁচে আছে। এভাবে কেটে যায় 4টি বছর। আমি মাস্টার্স কমপ্লিট করে জার্মানিতেই একটি জব করি। এখন আমার অনেক টাকা পয়সা আছে, কিন্তু খুব বেশি সুখী নই। আব্বু আম্মু সবসময় বলে দেশে যাব, কিন্তু দেশের কথা বললেই মধুর কথা মনে পড়ে যায়, তাই আর যাওয়া হয়ে ওঠে না। একদিন ফেসবুকে ঘাটাঘাটি করছি, হঠাৎ আমাদের ভার্সিটির পেজে একটি নিউজ দেখলাম। আগামী মাসে আমাদের ভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান, তাই সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আবদার করা হয়েছে। জার্মানি আসার পর থেকে কোনো ফ্রেন্ডের সাথে কোনো প্রকার যোগাযোগ হয়নি। তাদের খুব মিস করছি। আর ভার্সিটির সবচেয়ে আনন্দদায়ক দিন হলো সমাবর্তন অনুষ্ঠান, তাই আর নিজেকে এখানে টিকিয়ে রাখতে পারলাম না। অনুষ্ঠানের 2 দিন আগে দেশে রওনা দিলাম। এয়ারপোর্ট থেকে সোজা আমাদের বাসায় চলে আসলাম। বাড়িতে দরজায় নক করার পর আম্মু দরজা খুলে অবাক হয়ে গেছেন। হিমেল, বাবা তুই আসার আগে আমাদের জানালি না কেন? সারপ্রাইজ কেমন দিলাম আম্মু? জানিস বাবা, আজ আমি অনেক খুশি। আমার ছেলে ফিরে এসেছে। হ্যাঁ, আমিও অনেক খুশি তোমাকে পেয়ে।
আর কখনো বিদেশে যাওয়ার নাম মুখে আনবি না। ঠিক আছে আম্মু, আর বিদেশ যাব না। আব্বু কোথায়? তোমার আব্বু বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে, তুই গিয়ে ফ্রেশ হ। ঠিক আছে। তারপর আব্বু বাসায় আসলে কুশল বিনিময় করলাম। রবিবার সকালে রওনা দিলাম ভার্সিটির উদ্দেশ্যে। খুব আনন্দ লাগছে, অনেক দিন পর বন্ধু বান্ধবীদের সাথে দেখা হবে। সকাল 10টায় ভার্সিটিতে পৌঁছে গেলাম। এ কি, আমাদের ব্যাচের কাউকে দেখি না কেন? এই যে শোনো, ব্যাস 24-এর স্টুডেন্টরা কোথায় বলতে পারবে? ওনারা চিফ ডিপার্টমেন্টের পিছনের মাঠে বসে আছেন। আচ্ছা, ধন্যবাদ। তারপর আমি ওদের ওখানে গেলাম। সবাই মাঠে বসে গোল হয়ে গান গাচ্ছে। আমি যেতেই আমাকে ভূত দেখার মতো আমার দিকে আসলো, ভূত দেখার মতো আমার দিকে তাকালো। লিমন এসে আমাকে মারতে লাগলো। আর আমি এতদিন কোথায় ছিলি? তোকে কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি, কই ছিলি? তারপর সব বললাম মধুর বিষয় ছাড়া। 11টার দিকে অনুষ্ঠান শুরু হলো। প্রথমে আমাদের সিনিয়র ব্যাচের স্টুডেন্টদের গাউন পরিয়ে মহামান্য রাষ্ট্রপতি সম্মাননা দিচ্ছেন। তারপর আমাদের দিলেন। সব স্টুডেন্টের পরনে কালো গাউন, দেখতে কি অপরূপ লাগছিল। আমাদের সম্মাননা দেওয়ার পর আমরা আমাদের নিজ আসনে বসে পড়লাম। হঠাৎ আমার চোখ ভাসলো একটা বাচ্চা মেয়ে কাঁদতেছে। বয়স আনুমানিক 3 থেকে 4 বছর হবে। আমি আবার ছোট বাচ্চাদের একদম পছন্দ করি না, কিন্তু আজ কেন জানি এই মেয়েটির প্রতি আলাদা মায়া কাজ করছে। এক অজানা আকর্ষণ টেনে নিচ্ছে মেয়েটির প্রতি। আমি ওর কাছে গেলাম। কি হয়েছে বাবু, কাঁদছো কেন? কেঁদো না, কেঁদো না। আচ্ছা, তোমার আম্মু কোথায়? আরো জোরে কাঁদছে। তারপর আমি ওকে কোলে নিয়ে বাহিরে আসলাম। একটি দোকানে গিয়ে কয়েকটি চকলেট কিনে দিলাম। চকলেট পেয়ে মেয়েটির কান্না বন্ধ করছে। আমি আবার আমার আসনে ফিরে আসলাম। মেয়েটি আমার কোলে বসে চকলেট খাচ্ছে। কিরে, মেয়েটিকে? জানি না রে, কাঁদছিল তাই কোলে নিয়েছি। খুব কিউট, তাই না? হ্যাঁ রে, খুব কিউট। তোরে বলতে ভুলেই গেছি, আজ বিকেলে আমার বাসায় যেতে হবে। কেন? তোর ভাবির সাথে দেখা করে আসবি। কি ভাবি, তুই বিয়ে করেছিস? হ্যাঁ, এই কয়েকদিন হলো। হারামি, আরো কয়েকটি দিন পরে করলে কি হতো? আমি এসে বিয়েটি খেতে পারতাম। আমি জানি তুই আসবি, জানলে কি আর করতাম। হঠাৎ মেয়েটি আম্মু আম্মু বলে চিৎকার করে উঠল। কোথায় তোমার আম্মু? মেয়েটি আঙ্গুল দিয়ে ইশারা করে সামনের দিকে দেখালো। আমি চেয়ে দেখলাম একটি মেয়ে সম্মাননা নিয়ে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। মনে হয় তার মেয়েটিকে খোঁজার জন্য তাড়াহুড়ো করছে, কিন্তু মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, শুধু পিছন দিক দেখা যাচ্ছে। লিমন, চল মেয়েটিকে তার মায়ের কাছে দিয়ে আসি। চল। তারপর আমরা এই মেয়েটি যেদিকে গিয়েছিল আমরাও সেদিকে চললাম। কিছুক্ষণ পর একটি ক্লাসরুমে প্রবেশ করলাম। এখানে অনেক ছেলে মেয়ে বসে আছে। হঠাৎ সিমরান বলে একটু আওয়াজ হলো। সাথে সাথে আমার কোলে থাকা মেয়েটি আম্মু আম্মু বলে কাঁদতে লাগলো। আম্মু, তুমি কোথায় গিয়েছিলে? তোমায় কতক্ষণ ধরে খুঁজছি, আসো আমার কোলে। এই নিন আপনার মেয়েটিকে, আর দেখে শুনে রাখবেন। এই বলে যখনই মেয়েটির দিকে ঘুরলাম আমি অবাক। মধু এই ভার্সিটিতে কি করে? আর এই সন্তান কার, আমার না সুভাষের? এইসব কনফিউজ নিয়ে ভাবছি। হঠাৎ আম্মু বলে বাচ্চাটি আওয়াজ করলো। আমার মেয়েকে দিন। এটা তোমার বাচ্চা? হ্যাঁ। নাম কি ওর? সিমরান। এই বলে মধু আমার কোল থেকে সিমরানকে নিয়ে চলে গেল। আমি ওর দিকে চেয়ে আছি। খেয়াল করলাম মধু চোখের উপর হাত ঘষছে। মনে হয় চোখের পানি মুছছে, কিন্তু পিছন থেকে আমি দেখতে পাচ্ছি না। ওর মেয়ের নাম সিমরান, খুব সুন্দর নাম সিমরান। এটা তো আমার পছন্দ করা নাম। একদিন আমি ওকে বলেছিলাম, মধু জানো আমাদের মেয়ে হবে। কিভাবে বুঝলাম? আমার বিশ্বাস, আর আমার মেয়ের নাম সিমরান রাখবো। পরে কোনো ঝামেলা করতে পারবে না। ঠিক আছে, মেয়ে হলে তোমার পছন্দ করা নাম রাখবে, আর ছেলে হলে আমার নাম রাখবো। ওকে। তার মানে সিমরান আমার মেয়ে, আর মধু আমার মেয়েকে পৃথিবীতে নিয়ে এসেছে। ও সুভাষকে বিয়ে করেনি। এই কথাগুলো ভেবে খুব খুশি হলাম। পরক্ষণেই মধুর এমন বিহেভ দেখে মন খারাপ হয়ে গেল। ও এখনো আমাকে ভালোবাসে না। যদি ভালোবেসেই থাকতো তাহলে আমার কাছে চলে আসতো, সিমরানকে নিয়ে চলে যেত না। আমি কিছু ভেবে পাচ্ছি না, আমার মাথা ঘুরাচ্ছে। এখান থেকে বের হয়ে মধুকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। শেষমেশ হতাশ হয়ে বন্ধুদের সাথে চলে আসলাম। কি রে বন্ধু, এত মন মরা কেন? কই মন মরা, আমি ঠিক আছি। তা আবার জার্মানি চলে যাবে নাকি? না, আর যাব না। তারপর তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে
বাড়িতে চলে আসলাম। এদিকে আমায় দেখার পর মধু বাসায় গিয়ে প্রচুর কান্না করতে লাগলো। মধুর কান্না শুনে আঙ্কেল এসে বললেন, কি রে মা, আজ এত বেশি কান্না করস কেন? আব্বু, আমি হিমেলকে দেখেছি। কি, কোথায় আর কখন? আব্বু, ভার্সিটিতে সমাবর্তনে দেখেছি। সিমরান ওর কোলে ছিল। তাহলে হিমেলকে তোর মনের কথা বললে না? আব্বু, কিভাবে বলবো ওকে? সেই মুখ কি আর আছে আমার? ও আমাকে এখন কখনো বিশ্বাস করবে না আব্বু। আচ্ছা, আমি হিমেলের সাথে কথা বলে দেখি। না আব্বু, তুমি কিচ্ছু বলিও না। আমি যেই পাপ করেছি সেই পাপের শাস্তি আমি পাচ্ছি, আর পেতেও চাই। আমি সারা জীবন হিমেলকে ভালোবেসে যাবো, তবে দূর থেকে। ওকে কখনো বুঝতে দিব না। আমি ভার্সিটি থেকে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বের হচ্ছি। তারপর সবাই একে একে বিদায় হলো। আমি বাড়ির দিকে হাঁটা দিচ্ছি, এমন সময় পিছন থেকে লিমন ডাক দিল, বন্ধু শোন, আমাদের বাসায় কবে আসবি? যাক না কিছুদিন। কিছুদিন মানে কি? তুই আগামীকালে আসবি। আচ্ছা ঠিক আছে। তারপর বাসায় ফিরছি। মধুর কথা খুব বেশি মনে পড়ছে। আজ বারবার শুধু মেয়েটার কথা মনে পড়ছে। সিমরান আমার মেয়ে তো। আল্লাহ, সিমরান যেন আমার মেয়ে হয়। আমি তোমার কাছে আর কিছু চাচ্ছি না। প্লিজ তুমি আমাকে সিমরান আমার কাছে দিয়ে দাও। আমি সিমরানকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিব। বাস ছেড়ে দিছে। ড্রাইভার গাড়ি থামান, আমি নামবো। আমাকে নামিয়ে দিন। সাথে সাথে বাস থেকে নেমে পড়লাম। সিমরানকে ছাড়া আমি বাসায় যেতে পারছি না। বুকের বাঁ পাশে খুব ব্যথা করছে। মধু চলে যাওয়ার পর এই ব্যথা করেছিল কিছুদিন, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়েছিল। কিন্তু আজ খুব বেশি ব্যথা করছে সিমরানের জন্য। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8টা বাজে। আশেপাশে কোনো রিক্সা বা গাড়ি দেখতে পেলাম না, তাই আমি দৌড়ানো শুরু করলাম। আধা ঘন্টা পর মধুদের বাসার সামনে গিয়ে পৌঁছালাম। এই বাসাটা একসময় খুব পরিচিত ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে এটা অপরিচিত হয়ে উঠেছে। গেটের ভিতর প্রবেশ করে ঘরে বাহির থেকে সিমরান বলে চিৎকার করলাম। আমার চিৎকার শুনে আঙ্কেল আর মধু বাহিরে আসলেন। মধু আমার দিকে এক নাগাড়ে চেয়ে আছে। বাবা, তুমি এসেছো? কোথায় ছিলে এতদিন? আঙ্কেল, আমার মেয়ে কই? সিমরান আমার মেয়ে তো? হ্যাঁ, সিমরান তোমার মেয়ে, আর ঘরে আছে। আমি দৌড়ে গিয়ে সিমরানকে কোলে নিয়ে চুমু খেতে লাগলাম। আমার চোখ দিয়ে অঝোর ধারা বইছে। এটা দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। নানু ভাইয়া, এটা তোমার আব্বু। তুমি প্রতিদিন আম্মুকে জ্বালাতে না, আব্বু কখন আসবে? আজ দেখো, সত্যি সত্যি তোমার আব্বু চলে আসছে। এই কথা শোনার পর সিমরান আমার কোল থেকে নেমে চলে যাচ্ছে। আম্মু, তুমি চলে যাচ্ছ কেন? আব্বুর কাছে আসবে না? আমার আব্বুর দরকার নেই। তুমি অনেক পচা। এতদিন কোথায় ছিলে? মামুনি, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। সব সময় তোমার কাছে থাকবো। সিমরান আমার কোলে বসে আছে। তুমি যাবে আমার সাথে? সিমরান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তাহলে চলো আম্মু, তোমাকে আমি খুব আদর দিব। তোমার আম্মুর কাছে আমার কথা বলাই আম্মু তোমাকে বকা দেয়, তাই না? এখন থেকে আমি তোমাকে কখনো বকা দিব না। আমি সিমরানকে নিয়ে চলে আসছি, কিন্তু সামনের দিকে যেতে পারছি না কেন? পায়ের দিকে চেয়ে দেখি মধু আমার পা ধরে নিচের দিকে চেয়ে কান্না করছে। আরে আরে, আপনি আমার পা ধরে আছেন কেন? পা ছাড়ুন। আমি আমার মেয়েকে নিয়ে বাসায় যাব। পরে দেরি হলে গাড়ি পাবো না। প্লিজ তুমি যেও না। আমাকে আমার মেয়ের থেকে আলাদা করো না। কেন তুমি? হ্যাঁ, মানছি, আমি বলেছিলাম আমি এই মেয়েকে চাই না। আমি ওকে নষ্ট করে দিতে চাইছিলাম, কিন্তু বিশ্বাস করো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর আমি আমার পাপের ফল ভোগ করছি একা একা। হ্যাঁ, এতে আমার কোনো অসন্তুষ্টতা নেই, কেননা পাপ করেছি, তার শাস্তি তো আমাকে পেতেই হবে। কিন্তু আমাকে তুমি এত বড় শাস্তি দিও না প্লিজ। আমি এই শাস্তি নিতে পারবো। তুমি আমাকে যখন ছেড়ে চলে গেছো, তখন থেকে সিমরানই আমার সব কিছু। প্লিজ তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না। এই যে হ্যালো, আমি তোমাকে ছেড়ে যাইনি, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। আর তুমি এত মেয়ে মেয়ে করছো কেন? হ্যাঁ, আমি ছেড়ে চলে গেছিলাম। প্লিজ তুমি আমাকে আটকাইও না। শোনো, এই মেয়ে ছাড়া আমার আর কিছু নাই, আর কিছু চাইও না। আমি আমার মেয়েকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। তোমরা ট্রাই করলে আরেকটা বেবি নিতে পারো, তাও প্লিজ আমাকে সিমরান দিয়ে দাও। আর একটা বেবি নিব মানে? কেন, সুভাষ আছে না? ওকে বললেই তো হয়।
সুভাষের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আর ওর সাথে আমার আপত্তিকর কোনো ধরনের সম্পর্ক হয়নি। তার আগে আমি আমার ভুল বুঝতে পেরেছি। দেখুন, সুভাষের সাথে তোমার কি ধরনের সম্পর্ক আছে তা আমি জানার কোনো প্রয়োজন বোধ করি না। আমাকে যেতে দাও, আমি চললাম। হিমেল, একটা কথা রাখবে আমার? কি বলো? আমি যে পাপ করছি তাতে আমি তোমার কাছে কখনো ভালোবাসার দাবি নিয়ে যেতে পারবো না, আর আমি যাবও না। কিন্তু একজন মা হিসেবে নিজের সন্তানের থেকে দূরে থাকতে পারবো না। প্লিজ, তুমি আমাকে তোমার সাথে রাখো। তুমি চাইলে আরেকটা বিয়ে করে নিও, আমি কোনো বাধা দিব না। খুশি খুশি তোমাদের বিয়ে করিয়ে দেব। যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার মেয়ের কাছে থাকতে চাই। যদি তুমি তোমাদের বাসার কাজের মেয়ে হিসেবে রাখো, তবুও আমি কোনো আপত্তি করব না। আমি কিছু না বলে নিজের বাসায় চলে আসলাম। কি বলবো আমি? মধুর কান্না করে কথাগুলি শুনে আমার কেমন জানি মায়া লাগতেছে, কিন্তু আমি তা চাই না। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমার মেয়েকে গোসল করাচ্ছি পুকুরের ঘাটে। এমন সময় দেখে একটা গাড়ি থেকে মধু আর আঙ্কেল নামছে। আমি ওদের দেখেও না দেখার ভান করে সিমরানকে গোসল করাতে লাগলাম। একটু পরে ঘরে গেলাম। ঘরে যাওয়া মাত্র মধু আমার কাছে দৌড়ে এসে সিমরানকে কোল থেকে নিয়ে গেল আর কান্না করতে লাগলো। আমি এখানে না দাঁড়িয়ে নিজের রুমে এসে কাপড় চেঞ্জ করতে লাগলাম। এমন সময় মধু আসলো। কি ব্যাপার, আপনি এখানে আসলেন কেন? আরে দেখছেন না আমি ড্রেস চেঞ্জ করছি, বের হন আমার রুম থেকে। আমি তোমার স্ত্রী, আমি আসার অধিকার আছে। ওয়েট, আপনি স্ত্রী মানে কি? আপনি একসময় আমার স্ত্রী ছিলেন, কিন্তু এখন নয়। আমাদের ডিভোর্স হয়ে গেছে। না, আমাদের ডিভোর্স হয়নি। আমি ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছি। এটা তোমার একান্ত ব্যাপার। এমন সময় আব্বু আম্মু রুমে আসলো। হিমেল, কি শুনি এসব? কিছু না আব্বু। এমনিতেই 5 বছর ওকে ছেড়ে বাইরে ছিলে, ওর কি কষ্ট হয়নি? আবার দেশে এসেও কষ্ট দিছো। আর একদিন যদি শুনি বৌমাকে কষ্ট দিছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। জি আব্বু। তারপর আমি আর সিমরান রেডি হয়েছি লিমনের বাসায় যাওয়ার জন্য। কোথায় যাওয়া হচ্ছে? জি আব্বু, একটা ফ্রেন্ড ইনভাইট করেছিল, তার বাসায় যাচ্ছি। ফ্রেন্ডের বাসায় যাচ্ছ ভালো কথা, কিন্তু তুমি একা কেন? মধু কোথায়? না, আমি একাই যাব। বেশি সাহস হয়ে গেছে তাই না? মা মধু, কই রেডি হয়ে আসো। আব্বু, আমি রেডি হয়ে বসে আছি। আব্বুর ডাকের সাথে সাথে মধু একটি নীল শাড়ি পরে চলে আসলো। কি মেয়ে রে বাবা, আমি তোকে কিছুই বলিনি, তারপরেও সব জেনে গেছে। দূর। যা, মধুকে নিয়ে যা। তারপর গাড়ি নিয়ে বের হলাম। আমি নিজে ড্রাইভ করে যাব, তাই গাড়িতে বসলাম। মধু দেখি সামনে বসে পড়ল। সামনে কি পেছনে যান? আমি সামনেই বসবো। ফাইজলামি করবে না, এক থাপ্পড় দিয়ে দাঁত সব কয়টা ফেলে দিব। তুমি আমাকে বকা দিচ্ছ, আমি কিন্তু আব্বুকে বলবো। এই প্রবলেম কি তোর? কথায় কথায় আব্বুকে টানস কেন? একটু চিল্লাই বললাম। আমার কথা শুনে সিমরান কান্না শুরু করলো। আম্মু কান্না করো না, এই নাও চকলেট খাও। তবু কান্না করছে, কান্না থামছে না। আমার কাছে একবার দিবে কি? এই নাও। সিমরান মধুর কোলে যেতেই কান্না বন্ধ করে দিল। তারপর মধু নিশ্চুপ হয়ে পেছনে গিয়ে বসে পড়ল। যেই না মধু পিছনে বসলো, তখনই আবার সিমরান কান্না শুরু করলো। সিমরান আঙুল দিয়ে সামনে দেখিয়ে কান্না করছে। সিমরানকে নিয়ে সামনে আসেন। আমার কথা শুনে মধু খুব খুশি হয়ে সামনে আসলো। মধু সামনে আসলে আমি গাড়ি চালানো শুরু করলাম। এদিকে সিমরান খুব খুশি, একবার আমার কাছে আসে আর একবার মধুর কাছে। ওর এসব কাণ্ড দেখে আমি আর মধু হাসছি। ওর সাথে খেলা করব বলে গাড়িটা খুব আস্তে আস্তে চালালাম। একসময় আমরা লিমনের বাসায় গিয়ে পৌঁছালাম। লিমন আমাকে দেখে খুব খুশি হয়েছে, কিন্তু পরক্ষণেই ও জিজ্ঞেস করলো, আরে ওই দিনের মেয়েটা না তোর সাথে এখনো আছে? ওর মাকে খুঁজে পাসনি? আরে ও আমার মেয়ে, আর ওই যে ওর মা। কি, তোর মেয়েও আছে? আর তুই বিয়ে করলি কবে? 6 বছর হয়েছে বিয়ে করেছি। কিন্তু একটিবারও আমাদের জানালি না। সে অনেক কাহিনী, তোকে পরে একদিন বলবো। আচ্ছা ঠিক আছে। লিমনের বাসায় খাওয়ার সময় মধু আমার পায়ে অনেকবার পা দিয়েছে, কিন্তু ভদ্রতার খাতিরে কিছু বলতে পারিনি।
তারপর লিমনের বাসা থেকে বিকেলে বাসায় ফিরলাম। আসার পথে মধু আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি কিছুতেই কথা বলিনি। বাসায় এসে আব্বু জিজ্ঞেস করলেন, বৌমা, ভ্রমণ কেমন হলো? জি আব্বু, খুব ভালো হয়েছে। হিমেল তোমার সাথে কোনো খারাপ বিহেভ করেনি তো? না আব্বু। তারপর আমি বাহিরে একটু আড্ডা দিতে চলে গেলাম। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছে। যখন বাসায় এসে কলিং বেল টিপ দিলাম, সাথে সাথেই মধু দরজা খুলে দিল। এত রাতে বাইরে কি করছিলে? কি করছিলাম তা আপনাকে বলতে হবে? আর হ্যাঁ, আমি রাতে একটি মেয়ের সাথে রুম ডেটে ছিলাম। মধু নিশ্চুপ। এবার খুশি? ফ্রেশ হয়ে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি বাহিরে খেয়ে আসছি, খাবো না। আমিও খাইনি, সামান্য খাবে। এক কথা কয়বার বলা লাগে? ওকে ঝাড়ি দিয়ে রুমে চলে আসলাম। বিছানায় আমি শুয়ে পড়লাম। মিনিট খানেক পরে মধু এসে বিছানায় উঠল। এই যে, কি করছেন? ঘুমাবো তো। ঘুমাবে ভালো কথা, কিন্তু বিছানায় শুতে পারবে না। কিন্তু কেন? আমি বলছি তাই। সিমরান রাতে ঘুম থেকে উঠে আমাকে না পেলে কান্না করবে, তাই আমি ওর পাশে শুতে চাই। প্লিজ, না করবে না? আসলেই মধু ঠিক বলেছে। কালকে মাঝরাতে সিমরান ঘুম থেকে উঠে প্রচুর কান্না করছিল। আচ্ছা আসেন। আমার কথা শুনে মধু প্রচুর পরিমাণে খুশি হয়ে খাটে উঠল। তুমি কোথায় যাচ্ছ? আমি সোফায় যাচ্ছি। আমার কথা শোনার পরই মধুর হাসি মাখা মুখে মেঘ জমে গেল। আচ্ছা তুমি বিছানায় থাকো, আমি সোফায় চলে যাচ্ছি। তোমাকে সোফায় রেখে আমি ঘুমাতে পারবো না। শেষমেশ সিমরানের কথা ভেবে ওর সাথে বিছানায় ঘুমাতে রাজি হলাম। দেখুন, ঘুমাতে পারি এক শর্তে, সিমরান মাঝে থাকবে আর আপনি এই দিকে আসতে পারবেন না। আমি রাজি। তারপর আমরা ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মধু আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি ছাড়িয়ে নিতে চাইলেও পারছি না। কেন জানি আমার খুব ভালো লাগছে। পরক্ষণেই মধুর অতীতের কথাগুলো মনে পড়ায় সব বিরক্তিতে রূপ নিল। আমি মধুকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করার পর আব্বু আমাকে তার রুমে ডাকলেন। জি আব্বু, ডাকছিলেন আমাকে? হ্যাঁ, ডাকছিলাম তো। শোন। জি আব্বু, বলেন। যেই জন্য ডাকছিলাম তা হলো আমি মধুর ব্যাপারে কিছু কথা বলতে চাই। আব্বু, ওর সম্পর্কে কি বললেন? আমরা খুব সুখী আছি তো। আমার কাছে মিথ্যা বলছিস? এর আগে তো কখনো আমাকে মিথ্যা বলতিস না। সরি আব্বু, অ্যাকচুয়ালি মধুর সাথে। আমাকে বলতে হবে না, আমি সব জানি। আপনি জানেন? হ্যাঁ, সব জানি। আর এখন তোমার সিদ্ধান্ত কি? আব্বু, আমি ওর সাথে সংসার করতে পারবো না। ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই আমি ওকে ছেড়ে দিব। পারবে ছাড়তে? কেন নয়, অবশ্যই পারবো। আর সিমরানকে পারবে তুমি? আমি সিমরানকে ছাড়তে পারবো না। আমি সিমরানকে আমার কাছে রাখবো। আব্বু হাসেন কেন? আমি এখানে হাসার মতো কিছু বলেছি? হ্যাঁ, অবশ্যই হাসার মতো কথা বলেছো, তাই হাসছি। সিমরান তোমার মেয়ে, এটা জানতে পেরেছো এই কিছুদিন হলো, আর এতেই খুব মায়ায় জড়িয়ে পড়লে। তুমি তোমার মেয়েকে যে কোনো মূল্যে কাছে রাখতে চাও। হ্যাঁ। তাইলে একটিবারও মধুর দিকটা বিবেচনা করলে না যে যেই মা তার মেয়েকে 10 মাস পেটে ধারণ করছে, 5 বছর কত কষ্ট করে লালন পালন করছে, সে কিভাবে তার মেয়েকে ছেড়ে চলে যাবে? এই কথাটি বলতে তোমার কি বিবেকে বাধা দিচ্ছে না? কিন্তু আব্বু, ও তো সিমরানকে মেরে ফেলতে চাইছিল। হ্যাঁ, চাইছিল। তখন সে হয়তো ভুলবশত ওইদিকে পা বাড়াইছিল। পরে সে তো তার ভুল বুঝতে পারছে। আর তুমি কি ধরনের পিতা ছিলে যে তোমার সন্তানকে ঝুঁকির মুখে ফেলে বিদেশ চলে গেলে? তুমি কি পারতে না দেশে থেকে একটিবার সমাধান করতে? আমি নীরব। আমি চাই তোমরা আবার এক হও, নতুন করে সব শুরু করো। তোমাদের জন্য না হলেও আমার নাতনিটার জন্য। যদি তোমরা আলাদা হয়ে যাও তাহলে এর প্রায়শ্চিত্ত সারা জীবন আমার নাতনিটাকে ভুগতে হবে। সারা জীবন সে একজন বাবা বা মায়ের অভাব ভোগ করতে হবে। সে সবার কাছে ছোট থাকতে হবে, যে তার মা অথবা বাবা তার সাথে নেই।
দেখো, আমি যা বোঝানো তোমাদের বুঝিয়েছি। এখন আমি তোমাদের জোর করব না। তুমি কি করবে তোমার মর্জি। রুমে এসে কোনোভাবে শান্তিতে থাকতে পারছি না, তাই ছাদে গিয়ে সিগারেট জ্বালিয়ে খেতে লাগলাম। বারবার আব্বুর কথাগুলো কানে বাজছে। কি করব আমি? সিমরানকে আমি কখনো ছাড়তে পারবো না, আবার কষ্ট দিতেও পারবো না। কিন্তু মধুর দেওয়া কষ্টগুলো মনে পড়লে ওর প্রতি ঘৃণার সৃষ্টি হয়। আমার জন্য না হলেও সিমরানের জন্য আমাকে আবার নতুন করে জীবনকে সাজাতে হবে। ছাদ থেকে নিচে গেলাম, মধুকে রুমে পেলাম না। বাহিরে উকি দিয়ে দেখলাম মধু আর আম্মু রান্না করছে, আর সিমরান ফ্লোরে বসে খেলছে। আমি সিমরানকে কোলে করে রুমে নিয়ে এসে ওর সাথে খেলা করতে লাগলাম। কিছুক্ষণ পর মধু আসলো। আম্মু বলছেন খাবারের জন্য ডাকছেন। আর আপনি ডাকছেন না? আমার কথা শুনে মধু কেমন হকচকিয়ে গেল। খেয়াল করলাম ওর চোখের কোণে পানি চলে এসেছে। কিছু না বলেও চলে গেল, কিন্তু ওর চোখে পানি এলো কেন? যাই হোক, খেতে গিয়ে বসলাম। মধু সবাইকে খাবার সার্ভ করছে। বৌমা, তুমি বসো, একসাথে খাবো। সিমরান আমার পাশের চেয়ারে বসা ছিল, আমি ওকে কোলে নিয়ে চেয়ার খালি করে দিলাম। তারপর মধু এসে চেয়ারে বসলো। আমার এরূপ বিহেভ দেখে মধু অবাক হচ্ছে। খাওয়া শেষ করে আমি বাজারে গেলাম। বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে আসবার সময় সিমরানের জন্য কয়েকটি ড্রেস আর মধুর জন্য একটি নীল রঙের শাড়ি আর কিছু চকলেট কিনে বাড়িতে আসলাম। বাড়িতে কলিং বেল বাজাতেই মধু দরজা খুলে দিল। আপনার এত দেরি হলো কেন? বাজারে একটু কাজ ছিল। সিমরান ঘুমিয়ে গেছে? হ্যাঁ, ও ঘুমিয়ে গেছে। আর আপনার খাবার রুমে আছে, আসেন আমি বেড়ে দিচ্ছি। আমি রুমে গেলাম, মধু ভাত বেড়ে দিচ্ছে। তুমি খাইছো? কথা বলো না কেন? আমার ভালো লাগছে না তাই খাইনি। আচ্ছা যাও, আরেকটা প্লেট নিয়ে আসো। মধু জায়গায় দাঁড়িয়ে আছে, প্লেট আনতে যাচ্ছে না। আচ্ছা তাইলে এক প্লেটে খাবো, বসো। মধু আমার সামনে বসলো, আর দুজন এক প্লেটে খাবার খাচ্ছি। কাঁদছো কেন? কতদিন পর একসাথে খাবার খাচ্ছি, তাই খুশিতে কান্না চলে আসছে। আমি আর কিছু না বলে খাওয়া শেষ করলাম। দেখো তো কেমন হলো, সিমরানকে কি মানাবে? হ্যাঁ অনেক। আগে তো তুমি কোনো কিছুই ভালো কিনতে পারতে না, এখন দেখি খুব ভালো পারো। এখন আমি একজন বাবা, বুঝতে হবে না? ওকে, ঘুমিয়ে পড়ি। তারপর আমরা খাটে উঠলাম। কোথায় যাচ্ছ? জি, কোলবালিশ আনতে যাচ্ছি। নাও, পরে তোমার সমস্যা হবে। লাগবে না, চলে এসো। বন্ধু কেমন খুশি খুশি লাগছে। তারপরও বিছানায় আসলো। সিমরানকে মাঝে রাখলাম, আর আমরা দুজন দুই পাশে। কিছুক্ষণ পর আমার নিচে কি যেন খচখচ করছে। আমি উঠে দেখি সিমরানের একটি ড্রেস আমার নিচে পড়ে আছে। আমি এটি উঠালাম। এটি জায়গা মতো রাখলে না? আমি ভুলেই খাটের ওপর রেখেছিলাম, দাও আমি ওয়ার্ডরোবে রাখছি। আচ্ছা নাও। মধু ওয়ার্ড্রোব রেখে আবার এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর মধু বলল, এই যে শুনছো? হ্যাঁ বলো। এখনো ঘুমাওনি? ঘুমালে তোমার জবাব দিতে পারতাম না। আচ্ছা, মেয়ের জন্য ড্রেস আনলে আর মায়ের জন্য কি কিছু আনলে না যে? আমার ঘুম পাচ্ছে। তার মানে কিছু আনোনি? আলমারিতে একটা ব্যাগ আছে। ঘুম ঘুম কণ্ঠে বললাম। আমার কথা শুনে মধু দৌড়ে আলমারি খুলল। তারপর ব্যাগটা খুলে দেখে ওর জন্য একটা শাড়ি আর অনেকগুলো চকলেট রাখা। এগুলো দেখে মধু খুব খুশি হলো। ও আশ্রমে গিয়ে শাড়িটা পরে আমার কাছে আসলো। এই যে দেখো। কি? আই ওঠো। বলো কি? তাড়াতাড়ি ওঠো। আমি উঠে দেখলাম মধু আমার দেওয়া শাড়িটি পরে আছে আর মুচকি মুচকি হাসছে। এত রাতে তুমি আমার শাড়ি চেঞ্জ করলে কেন? তুমি শাড়ি এনেছো আর আমি পরবো না তা কি হয়? এখন বলো কেমন লাগছে আমায়? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। আগে যেরকম বলতা সেরকম বলো না প্লিজ। তোমাকে পরীর মতো লাগছে। হঠাৎ মধু আমার গালে একটা পাপ্পি দিয়ে গেল। আমি থ হয়ে দাঁড়িয়ে আছি। এটা কি হলো? চলো ঘুমাই এখন। আচ্ছা চলো। খাটে গিয়ে হলো আরেক সমস্যা। সিমরান খাটে বাঁকা হয়ে শুয়ে আছে আর আমার জায়গা দখল করে আছে। সিমরানকে মাঝে নিয়ে এসো। ওকে নাড়লে ঘুম ভেঙে যাবে, এখানে থাক। আমরা না হয় এই পাশে থাকি, তাহলে ঠিক আছে।
মধু মনে মনে সিমরানকে ধন্যবাদ দিচ্ছে আমার জায়গা দখল করার জন্য। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি মধু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার উপর শুয়ে আছে। আমি ওকে ছাড়াতে পারছি না, তাই আমিও ওর দিকে তাকিয়ে রয়েছি। একটু পর মধুর ঘুম ভাঙলো। মধু দেখে যে আমি ওর দিকে চেয়ে আছি, কিন্তু বুঝতেই পারছি না যে মধু ঘুম ভেঙে গেছে। এভাবে কি দেখছো? হ্যালো, ও হ্যাঁ হ্যাঁ, কি মশাই, কোথায় ছিলেন? তোমার দুই নয়নে হারিয়ে বলেই জিভে কামড় দিলাম। ধুর, কি বলে ফেললাম। আর কতদিন এভাবে নিজেকে দূরে রেখে নিজে কষ্ট পাবে আর আমাকেও কষ্ট দিবে? আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি জীবনে আর কখনো কষ্ট দিব না। এই আমি সিমরানের কসম খেয়ে বললাম। প্লিজ তুমি আমাকে আপন করে নাও, আমি আর এভাবে পারছি না। বলেই কেটে দিল। তুই সত্যি কষ্ট দিবে না তো? একদম সত্যি। আমি ওর চোখের জল মুছে দিচ্ছি। ওকে, আজ থেকে আমি তোমাকে আপন করে নিলাম। এইভাবে চলতে লাগলো আমাদের সুখের সংসার।